সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগের 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো 25 এপ্রিল 2025 তারিখে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 90, সময় ছিল 90 মিনিট। তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন শুরু করি। তো শুরুতেই শুরু হবে বাংলা দিয়ে। প্রথমে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বলছে বিনা পানি, এটা হবে হচ্ছে বিনা পানিতে যার। বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, পানি হচ্ছে হাত। এটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি সমাস। আমরা জানি যে সমাসে সমস্যমান পদের দুইটাই বিশেষ্য পদ হয়, সেটাকে বেধিকরণ সমাস বলে। তো এখানে বিনাও বিশেষ্য, পানিও হচ্ছে বিশেষ্য, এবং যার দ্বারা ব্যাস বাক্য হয়েছে, সুতরাং এটা হবে হচ্ছে বেধিকরণ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ, এটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ প্রত্যক্ষ বস্তু হচ্ছে মুখ এবং পরোক্ষ বস্তু হচ্ছে চন্দ্র। এই দুইটার তুলনা হচ্ছে, সাধারণ গুণের উল্লেখ নেই, তো সুতরাং সেটার জন্য আমরা এটাকে বলবো উপমিত কর্মধারায় সমাস। এরপরে বলছে দেশ সেবা, এটা হচ্ছে দেশের সেবা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। এরপরে পরোক্ষ অক্ষীর অগোচরে উভয়ভাব সমাস, এবং কদাচার, এটা হবে কুজেগ আচার, সাধারণ কর্মধারায় সমাস। এরপরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ভূষণ্ডির কাক, এটার অর্থ হচ্ছে দীর্ঘজীবী ব্যক্তি। ভূষণ্ডির কাক হতে হলে নিয়ম মেনে চলতে হবে। তামার বিষ, এটা অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। আগে অর্থ বলতে টাকা পয়সা যে তামা দিয়ে তৈরি হতো, সেটা কারো হাতে আসলে সে খারাপ হয়ে যেত। তামার বিষে এখন পড়াশোনা শেষ। বিন্দু বিসর্গ মানে সামান্য। বিন্দু বিসর্গ সম্পদ দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। উজানের কই, এটা হচ্ছে সহজলভ্য, সরকারি চাকরিতে সুপারিশ পাওয়া উজানের কই নয়। এবং চর্বিত চর্বণ, এটা হচ্ছে পুনরাবৃত্তি, গবেষণায় চর্বিত চর্বণ ভালো নয়। এরপরে 3 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল হচ্ছে সমীচীন, এটা সবগুলোই দীর্ঘিকার হবে। প্রসিত ভর্তিকা, এটা হবে পয় রো ওকার, মূর্ধন্য সয়সিত প্রসিত, ভ তয়রে রিকার কয়কার ভর্তিকা। মুমূর্ষ বানান হবে ময়হস্য, ময় দীর্ঘ, মূর্ধন্য শয়হস্য রেপ। ইতিপূর্বে বানান হবে হচ্ছে ইত বিসর্গ যোগ পূর্বে। আর সাহিত্য শাসন বানান হবে শয় বয়ে আকার অন্তস্থ তয়ত সাহিত্য আর শাসন, তাহলে শয় আকার দন্তস্ব দন্তান্ন। আচ্ছা, এরপরে প্রকৃতি প্রত্যয় ছিল। বলছে গায়ক, এটার প্রকৃতি হবে গৈ যোগ নক, জয় এটা হবে জি যোগ অ। সার্বভৌম, এটার প্রত্যয় হবে সর্বভূমি যোগ মূর্ধন্য শয়ে নয়ে, এটাকে স উচ্চারণ হয়। মহিমা, এটা হচ্ছে মহৎ যোগ ইমন, এবং হচ্ছে দীপ্যমান, এটা হবে দীপ যোগ সাঞ্চ। এরপরে অনুচ্ছেদ ছিল জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা। আচ্ছা, তো জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা শীর্ষক যে আপনার অনুচ্ছেদ, সেটা আমাদের ভিডিওর নিচে যেখানে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স আছে, সেখানে আমাদের এটার পিডিএফ দেওয়া থাকবে। এবং আমাদের গ্রুপ জব এক্সাম মেট বিডি এবং ফেসবুক পেজ জব এক্সাম মেট, সেখানেও এটার পিডিএফ এবং আপনার পিকচার ফাইল দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তে আয়কর মূলত সরকারের প্রধান রাজস্ব উৎস, যেটা দ্বারা সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি, শিল্প সব কিছুতেই বিনিয়োগ করে। আয়কর হচ্ছে যারা ধনী তাদের উপরে ধরা হয় বেশি পরিমাণে, যেটা আপনার হচ্ছে আয় বৈষম্য হ্রাস করতে সহায়তা করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আয়কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মুদ্রাস্ফীতির সময় যদি করের হার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাজার থেকে টাকাটা অনেকটা উঠে আসে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আয়করের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ক্ষেত্রে আয়কর যে টাকা কালেকশন হয় সেটা সেখানে বিনিয়োগ করা হয়।
এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন সেখান থেকে। আচ্ছা, এরপরে চলে আসি, বলছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে ছিল ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর, মানে তোমার কাছে জানতে না চাইলে তুমি কিছু বলিও না। তো এইটা আনলেস যুক্ত বাক্যে আমরা জানি হচ্ছে উভয় পাশে একই টেন্স হবে। তো প্রথমে আপনার হচ্ছে ডোন্ট মেনশন এনিথিং, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটাও প্রেজেন্ট টেন্স হবে আর প্যাসিভ ভয়েসে হবে, মানে তোমার কাছে জানতে চাইবে, আরেকজন জানতে চাইবে, সুতরাং এটা হবে ইউ আর আস্কড। তারপরে বলছে ডোন্ট কাম টুমোরো আনলেস আই ফোন, একই কথা, সামনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে, অর্থাৎ আমি ফোন না করলে তুমি আগামীকাল আসার দরকার নাই বা এসো না, তাহলে এটা হবে আই ফোন। এরপরে বলছে অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিটই হবে, অর্থাৎ আমি বেল শোনা মাত্র দরজা খুলেছিলাম। তারপরে বলছে ওই ওয়েক আপ বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট, আমার রাতে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেছিলো, মানে আমাদের আর কি, আমার নাইট আমাদের হবে, আমাদের মানে প্রচণ্ড শব্দে আর কি ঘুম থেকে জেগে উঠেছিলাম। তো এখানে দেখেন, মানে আমরা ঘুম থেকে শব্দটা আমাদেরকে জাগিয়ে তুলেছিল, বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট, এটা আমরা প্যাসিভ ভয়েস করে ফেলবো। তো প্যাসিভ ভয়েস করলে হবে উই ওয়ার ওকেন আপ। এরপরে হচ্ছে বলছে দ্য প্রিন্সিপাল হ্যাড দ্য টিচার্স দেয়ার লেসনস ইন অ্যাডভান্স। তো এই হ্যাড এর সামনে আছে দ্য প্রিন্সিপাল মানে সাবজেক্ট, এবং হিজ টিচার্সটা হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ হচ্ছে এখানে ব্যক্তি একজন আরেকজনকে কাজটা করিয়ে নিচ্ছেন, এটা বাংলায় বলে প্রযোজক ক্রিয়া, মানে প্রযোজক কর্তা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব ইংলিশে, তাহলে হচ্ছে হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে আপনার বেস ফর্ম হবে, অর্থাৎ এটা প্ল্যানই হবে। আচ্ছা, এই পাঁচটা ছিল রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এরপরে আমরা চলে যাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ডিভিশন অফ দিস প্রপার্টি ওয়াজ আ সিকুয়েল টু দ্য এগ্রিমেন্ট হবে, অর্থাৎ হচ্ছে তার সম্পত্তি ভাগাভাগির ঘটনাটা এই চুক্তির পরের ঘটনা। তারপরে হিজ বিহেভিয়ার ডাজেন্ট অ্যাক্রোড হিজ স্টেটেড প্রিন্সিপালস, মানে সে যে নীতি নিয়ে চলে তা আচরণে সেটা প্রকাশ পায় না বা আচরণ তার সাথে মিলে না, অ্যাকর্ড উইথ হবে। তারপর হচ্ছে আই কান্ট কনসিভ সাস ক্রুয়েলিটি, এরকম ধরনের নিষ্ঠুরতা আমি সহ্য করতে মানে পারি না, এটা হবে কনসিভ অফ। তারপরে হি ইজ নো ম্যাচ মি, এটা ম্যাচ ফর মি। তারপরে হচ্ছে এটা ই নাম্বারটা যেটা ছিল, বলছে দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য অর্গানাইজেশন ড্যাশ দ্য জুডিশিয়াল অথরিটি, এটা হবে উইথ জুডিশিয়াল অথরিটি। এরপরে চলে যায় হচ্ছে আর ট্রান্সলেশন ছিল। প্রথমে বলছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, এটা হবে হচ্ছে ওয়েলথ ডাজ নট লাস্ট লং। গোলাপ সুগন্ধি ফুল, রোজেস আর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স। অনেক জায়গায় আছে ট্রান্সলেশন আর রোজ ইজ আ ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স। তো এখানে আমরা গোলাপ জাতীয় যে ফুলগুলো রয়েছে, সাদা গোলাপ, লাল গোলাপ, কাঠ গোলাপ, এরকম গোলাপের কথা বলছি। তো এটা আমরা কমন নাউন হিসাবে যদি আমরা এখানে ইউজ করি তাহলে রোজেস আর ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স। এরপরে চলে আসে আমরা কাজ নিয়ে থাকি, উই মিন বিজনেস। সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট। আফটার ওয়ানস ওন হার্ট, এটার অর্থ হচ্ছে যে কারো মনের মতো বা পছন্দ মতো। তারপরে সে বড় শক্ত লোক, এটা হচ্ছে হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাকের অর্থ হচ্ছে শক্ত লোক, যাকে মানে আপনার দমানো খুব কঠিন। এরপরে চলে আসি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল নেভার টেল এ লাই, এটা হবে লেট নট এ লাই ইভার বি টোল্ড। তারপরে হি ইজ সেইড টু বি ভেরি রিচ, এটা হবে হচ্ছে পিপল সেই হি ইজ ভেরি রিচ। নোবডি নোজ হিম হিয়ার, তাহলে হিমটা সামনে সাবজেক্ট হবে, অর্থাৎ হি ইজ নোন টু নোবডি হিয়ার। এবং প্যানিক সিজড মি, এটা হবে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। এবং হি ডাইড অফ ফিভার, এটা হবে হচ্ছে ফিভার কজড হিম ডেথ। এরপরে বলছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন দ্য প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ।
বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসপেক্ট নিয়ে আমি একটা লিখেছি অবশ্য, এবং এইটার পিডিএফটা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, জব এক্সাম বেডি গ্রুপ আছে সেখানে পেয়ে যাবেন। ইংরেজি এখানে শেষ হচ্ছে, এরপরে গণিত শুরু হবে। তো গণিত আমরা হচ্ছে বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করব। প্রথম গণিতটা ছিল যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার যেতে নৌকাটির 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা দেখি স্থির পানিতে নৌকাটি যেতে পারে হচ্ছে 8 কিলোমিটার। এর অর্থ হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার। এখন যখন প্রতিকূলে যাবে তখন 8 কিলোমিটার যেতে 4 গুণ সময় লাগবে, মানে আগে 8 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগতো, এখন লাগবে 4 ঘন্টা। তাহলে বেগটা কত হবে? প্রতিকূলে বেগ হবে আপনার হচ্ছে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে আমরা জানি প্রতিকূলে বেগ মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। এটা সমান সমান 2 কিলোমিটার। তাহলে নৌকার বেগ যদি 8 কিলোমিটার হয়, তাহলে স্রোতের বেগ আমরা ইজিলি পেয়ে যাব হচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমরা নৌকার বেগ পেয়ে গেলাম 8 কিলোমিটার, স্রোতের বেগ পেয়ে গেলাম 6 কিলোমিটার। তাহলে যখন আমরা অনুকূলে যাব তখন স্রোতের অনুকূলে বেগ হবে হচ্ছে আপনার এই 8-6 যোগ করলে আপনার 14 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার পথ যেতে অনুকূলে সময় লাগবে হচ্ছে 70কে আমরা যদি 14 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 5 ঘন্টা। এই উত্তর হবে হচ্ছে 5 ঘন্টা। এর পরের প্রশ্ন বলছে যে একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য আর কি 525 টাকা। যদি প্যান্টের মূল্য 10% এবং শার্টের মূল্য 5% বৃদ্ধি পায়, তবে ওগুলো কিনতে 568 টাকা 75 পয়সা লাগে। প্রতিটি শার্ট প্যান্টের মূল্য কত? তা আমরা মনে করি যে হচ্ছে একটা শার্টের মূল্য হচ্ছে আপনার X টাকা, আর প্যান্টের মূল্যটা হচ্ছে আমাদের যেহেতু টোটাল হচ্ছে 525 টাকা, তাহলে XY টাকা যদি আমরা ধরি তাহলে আমাদের সহজেই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 525 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 নং সমীকরণ। আলাদা করেও করা যায়। এখন দেখেন যে প্যান্টের মূল্য যদি 10% বৃদ্ধি পায়, শার্টের মূল্য 5% বৃদ্ধি পায়, তাহলে শার্টের মূল্য বৃদ্ধি পেলে এক্সের সাথে 1.05x হবে, আর প্যান্টেরটা হচ্ছে 1.10y হবে, কারণ 1-এর উপরে যাবে যে 568 টাকা 75 পয়সা। এই যে দুইটা সমীকরণ, এই আমরা যদি হচ্ছে এখন সমীকরণ 1কে যদি 1.10 দিয়ে গুণ করে 2 থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে হচ্ছে 1.10 দিয়ে গুণ করলে এটা হবে 1.10x প্লাস 1.10y, আর এটা যদি বিয়োগ করে দিই 1.5 মাইনাস 1.10 হয়, এটা 577.5 হবে 525কে 1.1 দিয়ে গুণ করলে। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে আপনার 0.05x ইকুয়াল টু 8.75। তাহলে x এর মানটা হবে হচ্ছে 175 টাকা। তার মানে আপনার শার্টের মূল্য 175 টাকা, আর বাদ বাকি যে টাকাটা থাকে অর্থাৎ প্যান্টের মূল্য, তাহলে 525 থেকে 175 টাকা বাদ দিলে 350 টাকা। তো এইটাই উত্তর। শার্টের মূল্য 175 টাকা, প্যান্টের মূল্য 350 টাকা। এরপরে 13 বলছে a+1/a = 7 হলে a³ + 1/a³ মান কত? তাহলে এখানে আমরা সূত্র লিখব যে হচ্ছে a³ + 1/a³ ইকুয়াল টু হচ্ছে a+1/a হোল কিউব মাইনাস 3a 1/a a + 1/a। তাহলে এখানে আমাদের হচ্ছে a + 1/a এর মান আছে 7³ মাইনাস 3 × 7 হবে হচ্ছে আপনার 343, থেকে 21 বাদ যাবে, অর্থাৎ a³ + 1/a³ এর মান হবে হচ্ছে 322। এটাই হচ্ছে উত্তর। এরপরে 14 বলছে যে 5 + 8 + 11 + 14 এইভাবে যদি চলতে থাকে তাহলে ধারাটির কোন পদ হবে 320। তো এটা একটা সমান্তর ধারা বোঝাই যাচ্ছে। প্রথম পদ a = 5 এবং ধারাটির অন্তর হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3। তা আমি মনে করি হচ্ছে n-তম পদ হবে 320। তাহলে a + n-1 d = 320। এর মান বসাই দিলাম 5, d এর মান হচ্ছে 3, আর হচ্ছে 1 তো আছে এখানে, তাহলে 5 বিয়োগ করে দিলে 320 থেকে 315 হবে। 315কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 105 হবে। 105-এর সাথে 1 যোগ করলে 106 হবে, অর্থাৎ
ধারাটির 106তম পদ হবে 320। আচ্ছা, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান শুরু হয়ে যাবে। সাধারণ জ্ঞানের শুরুতেই ছিল যে কেনিয়ার রাজধানীর নাম কি, এটা হচ্ছে নাইরোবি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাংলাদেশ নৌবাহিনীতে শহীদ বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন কে, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে, এটা দ্বাদশ সংশোধনী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে, 7 মার্চ 1973। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। এফডির পূর্ণরূপ কি, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। এবং এসডিজির গোল কয়টা, 17টা। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি, এটা সরোয়ার্দী উদ্যান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি, এটা টেকনাফ। ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এবং বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তারপরে ছিল 76-এর মন্বন্তর কত সালে সংগঠিত হয়, বাংলা 1176 সালে। WWWর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি কি, এয়ার চিফ মার্শাল। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি, বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। IMF-এর সদর দপ্তর কোথায়, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। তো এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য